হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইনভেস্টমেন্ট মডেল চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আর আগের ক্লাসে আমরা বোঝার চেষ্টা করেছি যে এই চ্যাপ্টারে কী কী পড়তে হবে। আমরা এই চ্যাপ্টারকে মেজর 5টি অংশে ভাগ করেছি। প্রথমত ইন্ট্রোডাকশন, তারপর ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট মডেল, থার্ড টপিক হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ফোর্থ টপিক হচ্ছে পিপিপি মডেল বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, আর ফোর্থ হচ্ছে কি ইকোনমিক গ্রোথের সঙ্গে বা ইকোনমিক প্ল্যানিংয়ের সঙ্গে, গ্রোথ বলবো না, ইকোনমিক প্ল্যানিংয়ের সঙ্গে ইনভেস্টমেন্ট মডেলের কি সম্পর্ক আছে, বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট মডেলের কি সম্পর্ক হয় সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। তো আগের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টপিকটা শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট মডেল। আমরা এই ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট মডেলে আগে ক্লাসিফাই করব, উৎসের বেসিসে ক্লাসিফাই করব, তারপর স্পেশাল দু রকমের ইনভেস্টমেন্ট মডেল পড়ব। একটা হচ্ছে ইনডিউসড ইনভেস্টমেন্ট মডেল, অটোনমাস ইনভেস্টমেন্ট মডেল, আর তারপর আমরা পড়ব হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। যদিও ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আমাদের মেজর টপিকের মধ্যে ছিল, তো ইনভেস্টমেন্ট ক্লাসিফিকেশনটা খুব একটা বেশি কঠিন নয়, ছোট টপিক। এই জন্য আমি ভাবলাম এই ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে এর সঙ্গেই হচ্ছে কি টপিকটাকে শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি চলো, যে উৎসের বেসিসে, উৎসের ভিত্তিতে ক্লাস ইনভেস্টমেন্ট মডেল কত রকমের হয়। উৎসের ভিত্তিতে কথার অর্থ হচ্ছে কি যেসব মৌলিক ইনভেস্টমেন্ট মডেল, মানে ধরো 2-3 রকমের ইনভেস্টমেন্ট মডেলের মধ্যে কম্বাইন করা নেই, সেগুলোকে বলছি আমরা যে মানে উৎসের ভিত্তিতে ইনভেস্টমেন্ট মডেল এর শ্রেণীবিভাগ। উৎসের ভিত্তিতে ইনভেস্টমেন্ট মডেলের শ্রেণীবিভাগকে আমরা যদি পড়ি তাহলে এটা ইনভেস্টমেন্ট মডেল 3 রকমের হয়। একটা হচ্ছে ডোমেস্টিক, একটা পাবলিক, আর হচ্ছে প্রাইভেট। ডোমেস্টিক ইনভেস্টমেন্ট মডেল যেখানে কিনা ইন্ডিয়ার নিজস্ব জিডিপি ব্যবহার করে, নিজস্ব সেভিংস ব্যবহার করে, নিজস্ব মানে কি যে পয়সা ব্যবহার করে ইনভেস্ট করা হলো, তখন সেটাকে বলবো ডোমেস্টিক ইনভেস্টমেন্ট মডেল। সেকেন্ডলি পাবলিক ইনভেস্টমেন্ট মডেল, যখন গভর্নমেন্ট নিজস্ব ট্যাক্সের পয়সা বা নিজস্ব পয়সা দিয়ে কোনো একটা ইনভেস্ট করে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারে বা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে। ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝায় যে কোনো একটা এমন একটা ইনফ্রাস্ট্রাকচার যেখানে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে যে তুমি শিক্ষা দিচ্ছ, মানে তোমার চিকিৎসা মানে কি প্রোভাইড করছো, এটা হচ্ছে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। মানে সরি, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। এবার ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার মানে কি, রোড বসালে, রোড তৈরি করলে, টোল গেট বসালে, তারপর হচ্ছে যে এয়ারপোর্ট বানালে সেখান থেকে ট্যাক্স কেটে নিচ্ছ। তো এরকম হচ্ছে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, যেখানে এমন একটা ইনফ্রাস্ট্রাকচার বানানো যেখান থেকে কিনা পয়সা ইনকাম হবে, ঠিক আছে? তো এই হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট মডেলে গভর্নমেন্ট নিজস্ব পয়সা ব্যবহার করে ইনভেস্ট করে। আর আসি প্রাইভেট ইনভেস্টমেন্ট, যখন কোনো একটা কোম্পানি নিজের মানে কি লাভবান হওয়ার জন্য ইনভেস্ট করে থাকে তখন সেটাকে বলবো আমরা প্রাইভেট ইনভেস্টমেন্ট মডেল। তাহলে 3 রকমের মৌলিক ইনভেস্টমেন্ট মডেল আমাদের শেষ হয়ে গেল। এবার আসি আমরা স্পেশাল মানে কি ইনভেস্টমেন্ট মডেল, যে ইনডিউসড ইনভেস্টমেন্ট মডেল। ইনডিউসড ইনভেস্টমেন্ট মডেলের অর্থ হচ্ছে ধরো তুমি ইনকাম করছো, তুমি সেভিংস করছো, সেই ইনভেস্টমেন্টকে তুমি একটা এমনভাবে ইনভেস্ট করলো যাতে কিনা সেই ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম হচ্ছে সেটা আবার অটোমেটিক ইনভেস্ট হয়ে যাচ্ছে। যেমন ফর এক্সাম্পল ফিক্সড ডিপোজিট হতে পারে। তুমি তোমার ধরো প্রথমে 1,000 টাকা ইনকাম করলে, তোমার তাতে সংসারের সমস্ত খরচা চলে যাচ্ছে। 2,000 টাকা ইনকাম করলে তবুও সব চলে যাচ্ছে, কোনো সেভিংস হচ্ছে না। এবার 10,000 টাকা ইনকাম করলে দেখা গেলো ওখান থেকে মানে কি যে 1,000 টাকা সেভিংস হয়ে গেলো। এবার তুমি ফিক্সড ডিপোজিট করো। ফিক্সড ডিপোজিটটার ব্যাপারটা এরকম হলো যে তুমি ইনভেস্ট করলে 1,000 টাকা, পরের বছর তোমার হচ্ছে কি সেটা সুদে আসলে বৃদ্ধি পেয়ে গেল। এবার তারপরের বছর কি যা সুদে আসলে বৃদ্ধি হলো সেটাকে আবার সুদে আসলে বৃদ্ধি হতে গেল। তারপরে যা ইনকাম হচ্ছে সেটা আবার প্যাসিভ ইনকাম তৈরি, মানে সেটা আবার প্যাসিভভাবে ইনভেস্টমেন্ট হয়ে বা অ্যাক্টিভভাবে ইনভেস্টমেন্ট হয়ে আবার ইনকাম জেনারেট করছে। তো এটা হচ্ছে কি যে ফিক্সড ডিপোজিট হতে পারে, সেটা এসআইপি হতে পারে, সেটা ইন্স্যুরেন্স হতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বলে ইনডিউসড ইনভেস্টমেন্ট। এবার আসি আমরা অটোনোমাস ইনভেস্টমেন্ট। অটোনোমাস ইনভেস্টমেন্টও দেখা গেলো তোমার ইনকাম বেড়েই যাচ্ছে তবু তোমার ইনভেস্টমেন্ট বাড়ছে না। কারণ কি, তুমি যা ইনকাম করছো বেশিরভাগটাই তুমি সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করে দিচ্ছ, দান করে দিচ্ছ। তারপর তোমার হচ্ছে কী বলে এডুকেশনের জন্য মানে পয়সা দিয়ে দিচ্ছ। কোনো ইনভেস্ট করলে মানে সেটা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারে তোমার ইনভেস্টমেন্ট তো কিছুটা করে রেখেছো তোমার নিজস্ব ইনকাম বাড়ানোর জন্য, কিন্তু তারপরে রেস্টটুকু যা তুমি বেশি ইনকাম করছো সেটাই সোশ্যালি দিয়ে দিচ্ছ বাবা। তো এটা হচ্ছে কি অটোনোমাস ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কী কী বললাম আমরা, উৎসের বেসিসে, উৎসের ভিত্তিতেই মানে কি ইনভেস্টমেন্ট মডেল কত রকমের হয়। স্পেশাল 2 রকমের ইনভেস্টমেন্ট মডেল সেটা বললাম, ইনডিউসড ইনভেস্টমেন্ট মডেল আর হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট মডেল।
এবার আমরা বলবো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার এমন একটা ইন্ডেক্স, এমন একটা মাপকাঠি যার সাহায্যে কোনো একটা ইনভেস্টমেন্টকে মানে কি সেটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে না নেগেটিভ ইম্প্যাক্ট আনবে সেই জিনিসটা দেখায়। ঠিক আছে, কি বললাম, কোন একটা মানে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কি, যে কোন একটা ইনভেস্টমেন্ট সেটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে সোসাইটির জন্য না নেগেটিভ ইম্প্যাক্ট করবে সেটাকে জাজমেন্ট করে, এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। হ্যাঁ, যে তো হচ্ছে কি এই হায়ার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের মান যদি বেশি আসে তাহলে বুঝতে হবে সেখানে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের যে বন্টনটা সুষ্ঠুভাবে হচ্ছে এবং নতুন নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য। ঠিক আছে, আচ্ছা এবার এই ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মানে কি যে টপিকটাকে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম আর হচ্ছে গিয়ে মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ। কি বললাম, মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম আর মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ। আচ্ছা, তো এই দুটো টপিক, মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউমার মানে মানে টু কনজিউম বলতে কি বোঝায়, এটা দুটোর হচ্ছে কি যে অনুপাত, তোমার হচ্ছে তুমি ধরো ইনকাম করছো, তোমার ইনকামের পরিবর্তন কত হলো সেটা হরে থাকবে, আর লবে থাকবে তোমার মানে তোমার খরচ পরিবর্তন কতটুকু হচ্ছে। কি বললাম, উপরে থাকছে অনুপাত আর কি, তোমার খরচের পরিবর্তন ডিভাইড বাই তোমার ইনকামের পরিবর্তন, এটাকে বলা হয় মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। এবার আসি আমরা মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ, মানে কি তুমি যা সেভিংসের পরিবর্তন করছো তোমার ডিভাইড বাই তোমার যা ইনকামের পরিবর্তন হচ্ছে, তার মানে তোমার একক ইনকাম পরিবর্তনে মানে সেভিংস কত হচ্ছে সেটা হচ্ছে মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ। আর মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম মানে কি তোমার একক 1 টাকা ইনকাম বাড়ার জন্যে কতটুকু তোমার খরচ বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। ঠিক আছে, আচ্ছা দুটোর মানকে যদি আমরা যোগ করি তখন সেটাকে 1 আসবে। তার মানে কি তোমার ইনকাম পরিবর্তন হলো 100 টাকা, তোমার আগে 1000 টাকা ইনকাম হচ্ছিল, এবার তোমার হচ্ছে কি যে ইনকামের পরিবর্তন হলো কি 100 টাকা পরিবর্তন হলো, মানে 1100 টাকা ইনকাম করছো এখন তুমি, সেই 1100 টাকার মধ্যে তোমার সেভিংস করলে তুমি 100 টাকা মানে কি 90 টাকা, আর 10 টাকা তুমি খরচা করলে, হ্যাঁ 100 টাকা, সরি 100 টাকা তোমার ইনকাম বৃদ্ধি পেলো, এবার সেটা তোমার দেখা গেল 90 টাকা মানে 80 টাকা তুমি সেভিংস করলে, 20 টাকা তুমি খরচা করলে। তো আগে দেখা গেল তোমার মানে ব্যাপারটা এরকম আসবে, ধরো তোমার ইনকাম ছিল 100 টাকা, তো ইনকাম বৃদ্ধি পেলো 100 টাকা, এবার ইনকাম যখন তোমার 100 টাকা আগে ছিল সেই 100 টাকার মধ্যে দেখা গেল তুমি 50 টাকা সেভিংস করলে আর 50 টাকা খরচ করলে, পরে যখন তুমি আরও ইনকাম করলে 100 টাকা তোমার ইনকাম বৃদ্ধি পেলো, তাই না, তাহলে এবার তুমি কী করলে 80 টাকা তুমি সেভিংস করলে, 20 টাকা তুমি খরচা করলে, তাহলে তোমার মানে কি সেভিংস বৃদ্ধি পেলে কতটুকু, সেভিংস কত বৃদ্ধি করলো 80 মাইনাস 50 30। আচ্ছা তাহলে তোমার হচ্ছে এক্সপেন্ডিচার কতটুকু বৃদ্ধি পেলো বা পরিবর্তন হলো, এক্সপেন্ডিচার আগে ছিল 50 ছিল, এবার হচ্ছে তোমার 20 হয়ে গেল, তাহলে মাইনাস করলে কত হয় 50 আর 30, আগেরটা ছিল 50 মাইনাস কী বলে সরি মানে আগে তোমার 50 টাকা এই ইনকাম ছিল মানে তোমার সেভিংস ছিল, সেই সেভিংসটা 80 হয়ে গেছে আর 30 রইলো। আচ্ছা পরের বারে কী দেখলাম আমরা, সেটাও আবার 30ই রয়ে যাচ্ছে, তার মানে দুটোকে যোগ করলে কিন্তু পরিবর্তন, ইনকামের পরিবর্তন আর হচ্ছে কি এক্সপেন্ডিচার পরিবর্তন, মানে যে তোমার ইনকামের পরিবর্তন তাহলে কত হলো, আগে 100 মানে কি পরবর্তীতে ইনকাম 100 টাকা 200 টাকা, পরের বারের ইনকাম হচ্ছে আগে ইনকাম ছিল 100 টাকা, তাহলে 100 টাকা রয়ে গেল। ঠিক আছে, তো তার মানে কি সেভিংস এবং এক্সপেন্ডিচার পরিবর্তন 50-50 দুটোকে যোগ করলে 100 হয়ে মানে কি 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা দুটোকে কিন্তু মানে কি ইকুয়াল করলে মানে কি আমি 1 ভগ্নাংশ হিসেবে রাখলাম, যে মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ, আগে সেভিংস ছিল 80 মানে কি যে 50 টাকা, এবার হচ্ছে 80 টাকা, তাহলে 30 টাকা রইলো, আর তোমার মার্জিনাল প্রোপেনসিটি টু এক্সপেন্ডিচার আগে 50 টাকা ছিল, এখন হচ্ছে 20 টাকা হয়ে গেছে, তাহলে মানে পরিবর্তন কত হলো 30 টাকা, তাহলে দুটোই কিন্তু ইকুয়াল হয়ে গেছে, তাহলে দুটোকে যোগ করলে ভগ্নাংশ হিসেবে যদি আমি রাখি তাহলে কিন্তু 60ই হয়, তাই না, তার মানে হাফ হাফ দুটোকে যোগ করলে তোমার হচ্ছে কি 1 হয়ে যাচ্ছে, তার মানে মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ প্লাস মার্জিনাল প্রোপেনসিটি টু মানে কনজিউম দুটোকে যোগ করলে হচ্ছে 1, আর ভগ্নাংশ হিসেবে যদি আমি সাজাই তাহলে
দুটোই কিন্তু 1 আর 0-র মাঝখানে থাকবে। সেভিংস আর ইনকাম মানে সেভিংস আর এক্সপেন্ডিচার এর মানটা মার্জিনাল প্রপেনসিটি টু সেভ আর মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম দুটো কিন্তু 0 আর হচ্ছে 1-এর মাঝামাঝি বরাবর থাকে। তো ইনভেস্টমেন্ট তাহলে আমি যদি যে 1 মাইনাস মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম করি, 1 মাইনাস মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম করি, তাহলে বাকি রইল কি? মার্জিনাল প্রপেনসিটি টু সেভ রয়ে থাকে। এবার আমি 1কে ভাগ করলাম মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, তবে এটা বার হয় যে তোমার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তাহলে মার্জিনাল ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কাকে বলে? 1 ডিভাইড বাই মার্জিনাল প্রপেনসিটি টু সেভ। এটার অর্থ এমন দাঁড়ায় যে মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, সেভিংসের পরিবর্তনটা যদি বৃদ্ধি পায়, সেভিংসের পরিবর্তনটা যদি বৃদ্ধি পায়, তার মানে মার্জিনাল মানে তোমার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের পরিমাণটা হ্রাস পাবে। আর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের মান যদি কমে, তার মানে বুঝতে হবে ইকোনমিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আর 1 ডিভাইড বাই মার্জিনাল প্রপেনসিটি টু সেভ এর মানে কি? আমি 1কে ভাগ করছি একটা ভগ্নাংশকে। মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, সেভিংসের চেঞ্জের পরিমাণটা ভগ্নাংশে পরিবর্তন করে আমি দেখাচ্ছি। তার অর্থ ইনকামের সাপেক্ষে যদি সেভিংসের পরিবর্তন বৃদ্ধি পায়, তার মানে কি? তুমি ইনভেস্টমেন্ট করতে চাইছো না, তুমি ইনভেস্ট করবে তবে তো তোমার সেভিংস কম হবে, কিন্তু তুমি কি করছো? সেভিংসটাকে বাড়িয়ে দিচ্ছ, মানে তুমি তোমার কাছে রেখে দিচ্ছ, সেভিংসটা রয়ে যাচ্ছে। তার মানে কি মানুষ তখন হচ্ছে কি ব্যাংকে টাকা রাখা বা তোমার হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে দূরে চলে যাচ্ছে। সে কোনো মানে কি রিস্কের কারণ হোক না কেন আর যাই হোক না কেন, মানুষ তখনই ইনভেস্ট করবে যখন এটা রিস্কের ফ্যাক্টরটা কম হবে। তার মানে মানে ইনকামের সাপেক্ষে যদি সেভিংসটা কম হতো, তার মানে কি সেই পার্টিকুলার মানে কি যে কি বলে যে ইনকাম করছে সেই পার্টিকুলার পার্সন কিন্তু ইনভেস্টমেন্টের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে। তার অর্থ সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি হওয়ার চান্স বেশি, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার চান্স বেশি। ঠিক আছে, তো এই হচ্ছে কি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হলো। আর একটা ইম্পর্টেন্ট আমরা হচ্ছে টপিক পড়বো, সেটা মানে কি টার্ম পড়বো, সেটা ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। ইনক্রিমেন্টাল মানে কি ক্যাপিটাল আউটপুট রেশিও এটা এমন দেয় যে জিডিপি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট কতটুকু পরিবর্তন হচ্ছে। জিডিপি বৃদ্ধি হচ্ছে সেই অনুপাতে ইনভেস্টমেন্ট বাড়ছে কিনা। যদি ইনভেস্টমেন্ট জিডিপি বেড়ে যাচ্ছে অথচ ইনভেস্টমেন্ট বাড়ছে না, তার মানে বুঝতে হবে কিছু একটা গন্ডগোল আছে। মানে কি মানুষের মাইন্ডসেট কম, মানে কি যে ঠিকঠাক মানে কি যে কাজ করছে না ইনভেস্টমেন্টের জন্য, হয়তো সেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, সেখানে টেকনোলজি আপগ্রেডেশন নেই, সেখানে আরও অনেক প্রবলেম জুড়ে আছে, রিস্কের ফ্যাক্টর অনেক বেশি কাজ করে। তো এটাই হচ্ছে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, যে জিডিপি বৃদ্ধির সাপেক্ষে ইনভেস্টমেন্ট কত বৃদ্ধি পাচ্ছে। যদি এই ICOR বা ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওর মান যদি কম হয়, তাহলে জিডিপি বৃদ্ধি হওয়ার পরেও ইনভেস্টমেন্ট বাড়ছে না, মানে ইকোনমিক অ্যাক্টিভিটি হওয়ার চান্স কম। আর যদি ICOR এর মান বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাচ্ছে, সেখানে অপরচুনিটি বৃদ্ধি হওয়ার চান্স অনেক বেশি আছে। ঠিক আছে, তো আমরা কী কী বললাম এখনো পর্যন্ত? আমরা আগের ক্লাসে ইন্ট্রোডাকশন পড়েছি, আর এই ক্লাসে পড়েছি যে ইনভেস্টমেন্ট মডেলের ক্লাসিফিকেশন, আর পড়েছি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, আর ছোট্ট একটা মানে কি টার্ম পড়েছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও বা ICOR। তো নেক্সট ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট বড় টপিক শুরু করতে যাচ্ছি, সেটা কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। সঙ্গে থেকো আর ভালো করে পড়ো। অল দ্য বেস্ট।